নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সিউড়ির তিলপাড়া জলাধারকে সাজিয়ে তোলা লক্ষ্যে পরিদর্শন বিধায়কের। সিউড়ির নতুন বাসস্ট্যান্ড পরিদর্শনে সিউড়ির বিধায়ক। বন মহোৎসব পালনে নানান অনুষ্ঠান বোলপুরে। লক্ষাধিক টাকার সোনার অলংকার চুরি দুবরাজপুরে। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অন্ধ ব্যক্তির রক্তদান বোলপুরে। মহরমের তাজিয়া তৈরিতে ব্যস্ত দুবরাজপুর ইসলামপুরের তাজিয়া শিল্পীরা। তৃণমূলের 21শে জুলাই সমাবেশের ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানা এলাকার নগরী চৌরাস্তা মোড়ে। ব্যানার ছেঁড়ার প্রতিবাদে এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব কর্মী সমর্থকরা। তৃণমূলের অভিযোগ, গতকাল রবিবার 14 জুলাই রাত্রে বাইকে করে এসে ব্যানারগুলি ছিঁড়ে দেয় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আজ সোমবার 15 জুলাই সকালে দেখা যায় ব্যানারগুলি ছেঁড়া অবস্থায় রয়েছে। ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ, যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। এদিন তৃণমূল কংগ্রেসের নগরী অঞ্চলের কনভেনার শেখ রাজু জানান, আমাদের প্রতিবাদটা হচ্ছে, আমরা হঠাৎ করে সকালবেলায় শুনতে পেলাম, আমাদের কর্মীরা বলল যে এভাবে আমাদের নগরীর মোড়ে এবং নগরীর এই চৌমাথা মোড় দুর্গা মন্দিরের কাছে আমাদের মমতা দিদির ছবি 21শে জুলাই উপলক্ষে বিভিন্ন জায়গায় আমরা টাঙিয়েছি। এখানে কিন্তু আমাদের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মমতা ব্যানার্জির ছবিটাকে ওরা ছিঁড়ে ফেলেছে। বিজেপির দুষ্কৃতিতা, তাছাড়া তার হবে কে? এত বড় দৌরাত্ম তো তার একমাত্র ঘৃণ্য কাজ বিজেপির লিডাররাই করতে পারে। তারা 21শে জুলাই উপলক্ষে যাতে করে এখানকার মানুষদেরকে বিভ্রান্তিতে ফেলানো যায়, যেন আটকাবার চেষ্টা। ওদের টার্গেট লক্ষ্যটা ছিল 2000 পঞ্চায়েত ইলেকশনে তারা ভরাডুবি হয়েছে এখানে, তারা লোকসভাতে এখানে হেরেছে। সুতরাং এই যাতে করে ডিসকোর যারা সঙ্গী সাথী যারা আছে বা যারা বিভিন্ন বুথের যারা কর্মী আছে তাদেরকে হ্যাকেল করার জন্য তারা ঘৃণ্য কাজটা তারা করেছে। এর প্রতিবাদের জন্য আমরা সবাই এখানে এসেছি। প্রধান, উপপ্রধান থেকে শুরু করে, মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে, শাখা সংগঠক থেকে শুরু করে সবাই আমরা একযোগ জমায়েত হয়েছি। আমরা দ্রুত যে সমস্ত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে, আমরা এখানে শুনতে পেলাম যে তারা রাত 12:30টার পর মুখে কাপড় বেঁধে একটা কালো রঙের বুলেট এবং একটা কালো রঙের ওই পালসার গাড়িতে তারা এসেছিল। 4 জন মুখে কাপড় বেঁধে, এদের মুখে কাপড় বেঁধে এরা এটা করেছে। কারণ 2019-এর পর থেকে ডিসকোদার নেতৃত্বে আমরা এখানে পরপর সমস্ত নির্বাচনকে আমরা মানুষের আশীর্বাদ আমরা পেয়েছি ডিসকোদার নেতৃত্বে। এইটা কিন্তু এদের সহ্য হচ্ছে না। পুলিশকে আমরা জানিয়েছি, এখানে আসছেন পুলিশ, যেহেতু আজকে রথে ওনা বললেন, আমরা পাঠিয়ে দিচ্ছি গাড়ি, এখনই আসছেন গাড়ি। আমার নাম হচ্ছে শেখ রাজু, আমি নগরী অঞ্চলের কনভেনার বর্তমান। পাশাপাশি নগরী অঞ্চলের বিজেপি নেতা দেবরূপ রায় বলেন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল।
মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে গতকাল রবিবার 14 জুলাই সকাল 11টা নাগাদ এক ব্যক্তি পারিবারিক অশান্তি জেরে বিষ খেয়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর সন্ধ্যায় তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরেই এলাকার বাসিন্দাদের পাশাপাশি রোগীর পরিবারের আত্মীয় স্বজনরা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, চিকিৎসা না করা এবং ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণেই তাদের রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত ব্যক্তির নাম শেখ লালু। তার বয়স আনুমানিক 40 থেকে 42 বছর। তিনি সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত তিলপাড়া পঞ্চায়েতের বাসজোড় এলাকার বাসিন্দা। এদিন বীরভূম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানান, গতদিন রাত্রিবেলা সিউড়ি সদর হাসপাতালে যেটা ঘটনা, একটি রোগীর মৃত্যু নিয়ে কিছু সমস্যা তৈরি হয়েছে। এই সমস্যাটা হওয়াই উচিত নয়। তার কারণ আমাদের যা দায়িত্ব, ডাক্তারবাবু, নার্সিং স্টাফ, তারা যদি যথাযথভাবে দেখে থাকে তাহলে সেইটা আমাদেরকে দেখতে হবে আবার পর্যালোচনা করে। কারণ পেশেন্ট পার্টি উদ্বিগ্ন থাকে, ন্যাচারালি তাদের একটা টেনশান থাকে এবং মৃত্যু হলে সেটা আরও বেড়ে যায়। তো সেই জায়গাটা আমাদেরকে একটা এনকোয়ারি করে দেখে নিতে হবে। যদি আমাদের সত্যি কোনো সেই রকম সমস্যা আমাদের থাকে বা কোনো দোষ থাকে, সেটা আমাদেরকে রেকটিফাই করতে হবে এবং যারা এর জন্য দায়ী তাদেরকে যথাযথ যা করার সেটা মানে অফিসিয়াল যা ডেকোরাম মেনটেন করে যা করার কথা সেটা সুপারকে করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, আমি রোগীর আত্মীয় বা সবাইকে রিকোয়েস্ট করব যে এটা দুঃখজনক ঘটনা, যাদের বাড়ির হয় তারা ছাড়া কেউ এটা ফিল করতে পারবে না। কিন্তু অযথা এই ভাঙচুর না করে, এই সরকারি সম্পত্তি নষ্ট না করে আমরা যদি পরে বসে এইটার ব্যাপারে পর্যালোচনা করি, আমার মনে হয় সেটা একটা ভালো দিক হতে পারে। এই কেসটার ব্যাপারে কি হয়েছে সেটা তো এখনও এনকোয়ারি হয়নি। আগের যে ঘটনাগুলো সেগুলো প্রত্যেকটাই এনকোয়ারি হয় এবং এনকোয়ারি করে তার যেটা রিপোর্ট আসে, অধিকাংশ ক্ষেত্রে যে টাইমলি দেখা হয়েছে বা এই ধরনের ব্যাপারটা থাকে। এখন কিন্তু যেহেতু ঘটনাটা রিপিট হচ্ছে, তো এটাকে আরও বেশি করে আমাদেরকে ভাবতে হবে এবং আমরাও আমাদের লেভেল থেকে আমরাও কথা বলছি বা আমরাও ব্যাপারটা দেখার চেষ্টা করছি যেন না ঘটে। পাশাপাশি রোগীর মৃতের আত্মীয় শেখ রাজা জানান, সকাল 11টার সময় ভর্তি হয়েছে। হ্যাঁ, সকাল 11টা 20টা খেয়েছিল। আমরা এই নিয়ে এখানে রেখেছিলাম, এসে এখানে আলছিলাম। আসা মাত্র দিকে ডেকে আলাম। আমরা ধরো এরা তো ম্যাডামরা সব ফোন চালাইছে, কেউ লুডো খেলছে, কেউ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে কথা গাইছে, এমনি গলা ধরাধরি করছে এখানে বসে বসে সবাই। আর যেখানে ডাকছে, বারে ডাকছি, তখন 2টো বেজে গেল। তল পায়ে সঙ্গে বেঁধে রেখেছি গামছা, তো 6টা গামছা এনেছি ঘর থেকে। হ্যাঁ, 6টা গামছা এনেছে, বেঁধে রেখেছি, সামালা যায় না। 10-12 জন আমরা সামালতে পারছি না। অত যখন ডেকে আনছি তো এখানে হাত দেয় না, লাস্টকে এখন হাত দেয় না, বেঁচে ছিল তখন হাত দেয় না। কি বলছে? কিছুই বলে না, কোনো শুধু তখন ডাকছে। কি বলছে? আছেই না। আবার ওকে ডাকলাম, ওখানকে গেলাম, বারে যখন পিটিন গেলাম, আমি ওকে ঝেড়েই বললাম, ওকে চলো এদিকে আসো, ওখানে দেখো ওকে কি হয়েছে না হয়েছে। তো কোনো কি বলছে না, বুঝে হেড বানা যা তুই এখান থেকে, এরকম ভাবে বলছে, বুঝে হেড বানা যা তুই। হ্যাঁ, ডাইরেক্ট এরকম বলছে ও, বুঝে হেড বানা তুই যা এখান থেকে। ওই ছেলেটা ওখানে আছে, দেখো, বুঝে যা বানা, দেখো না, বুঝে যা বানা এখান থেকে। চিকিৎসার গাফিলতি কি মারা গেছে? হ্যাঁ, ওদের চিকিৎসার গাফিলতিতেই মারা গেল। ও ভালো 38 বছরের মানুষ, আবার মরে যাবে। ঠিকঠাক চিকিৎসা করলে বেঁচে তো? হ্যাঁ, ঠিকঠাক চিকিৎসা করলে বেঁচে। এই তো কি হয়েছিল? কিছু হয়নি, খানিক পারা, শুধু ঘাস মারা বিষটা খেয়েছিল, খানিক পারা, শুধু মুখে। এবার ঘরে কিছু ধরো, এমনি বাইরে কিছু হয়েছে ধরো। হ্যাঁ, খানিক মদ পড়তে খেতেও লুকিন চুরেন। এবার ধরো মদ খেয়েছে, নেশাতে ধরো মুখে এখানে বুলি নিয়েছে কিংবা খেয়েছে। আমার সঙ্গে গেলছি, ধরো ভিডিও কলিং করেছিল নেশাতে। এবার সঙ্গে গেলছি, ধরো আমরা যে এখান থেকে উঠিয়ে এনেছি। হ্যাঁ, উঠিয়ে নিয়ে নেওয়ার করে তারপরে দেখেই না, ধরো 2-3টে বেজে গেল, আর দেখেই না, একবারে দেখে না। ভালো মানুষ টুকারা মেরে দিল। ভালো, আমার নাম রাজা। ওটা মামা হয় আমার বড়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RC TV, সিউড়ি।
এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034622962777 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির তিলপাড়া জলাধারকে সাজিয়ে তোলার একগুচ্ছ স্বপ্ন নিয়ে পরিদর্শন করতে গেলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এখানে এসেছি আমাদের দীর্ঘদিনের একটি এই এলাকার মানুষের জন্য, সিউড়ির মানুষের জন্য, বিধানসভার মানুষের জন্য একটি বড় শ্মশান ঘাট আছে, যেখানে মানুষ সৎকার করেন, তাদের কোনো এখানে ঘাটের কোনো ব্যবস্থা নেই। তাই আমরা এই তিলপাড়ার এই জলাধারের জায়গায় একটি বড় ভালো ঘাট করা হবে। 200 ফুট বাই 250 ফুট এবং তার পাশে একটি পার্ক করার ইচ্ছা আছে। আলোকসজ্জা দিয়ে সাজানো হবে যাতে কোনো অসুবিধা না হয়। যেহেতু জলাধার রয়েছে এবং সারা বছর জল পাওয়া যায়, এবং সামনে যখন আমরা ঘাট করব যেখানে জলটা আরও বেশি করে থাকে সে ব্যবস্থা আমরা করব। এদিন তিনি আরও জানান, আমাদের দীর্ঘদিনের এখানে একটা এই এলাকার মানুষের জন্যে, সিউড়ির মানুষের জন্যে, সিউড়ি বিধানসভার মানুষের জন্য কাছেই আমাদের একটা বড় শ্মশান ঘাট আছে, যেখানে মানুষ সপ্তাহ হয়। মানুষ প্রতিদিনই প্রায় এখানে কোথাও না কোথাও থেকে সব আসে। তাদের এখানে কোনো ঘাটের সেরকম ব্যবস্থা নেই। তো আমরা এই জায়গায় একটা বড় জায়গা নিয়ে এখানে একটা ভালো ঘাট করব। 200 ফিট বাই 250 ফুটের এখানে একটা পার্ক করার আমাদের ইচ্ছা আছে। লাইট দিয়ে ভালো করে সাজাবো, মানুষের যাতে কোনো অসুবিধা নাই। যেহেতু জলাধারটা রয়েছে এখানে সারা বছর জলটা পাওয়া যায়, এবং সামনে যখন ঘাট আমরা করব সেখানে যাতে জলটা বেশি করে থাকে সেই ব্যবস্থা আমরা করব। তো সেটা নিয়ে আমাদের একটা প্রকল্প হয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা এস্টিমেট একটা করা হয়েছে প্রায় 60 লাখ টাকা ধরুন, 58 থেকে 60-র মধ্যে। এবং সেটা আমরা বিভিন্ন আমাদের এমপি সাহেবের ওনার কাছ থেকে কিছু হেল্প নেবো। আমি আমার এমএলএ ল্যাড থেকে কিছু দেবো, ডিএম সাহেবের বিভিন্ন ইয়ে থেকে। এছাড়া জেলা পরিষদকেও আমরা বলবো এখানে আমাদের কিছু সহযোগিতা করার জন্য। কাজ আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। এখানে কি বিসর্জনের পরিকল্পনা? বিসর্জন এখানে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন পুকুরে হয়, পরিবেশটা নষ্ট হয়। একটা জায়গায় হলে আমরা কি করব, এখানে সব বিসর্জন হলে বিসর্জনের পরই আমরা কিন্তু ঠাকুরের যে ঠাটগুলো যেটা বলে কাঠামোটা, সেটা আমরা তুলে নিতে পারব, তাতে পরিবেশটা নষ্ট হবে। সুতরাং সেটাকেও আমাদের ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। এটা কত তাড়াতাড়ি করা যায় সে ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা নিচ্ছি। প্রশাসনের ডিএম সাহেব আছেন, আমাদের প্রয়োজনে আমরা সভাধিপতির সঙ্গেও কথা বলব এবং সেখানে গিয়ে তাকেও সহযোগিতা করার কথা বলব। আমাদের পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই কাজটা আমরা করতে চাই। পুজোর আগে কি হবে কাজটা? পুজোর আগে কাজটা তো এতদিনে অত অল্প সময় সম্ভব হবে না, তবে আমরা চেষ্টা করছি পুজোর আগে একটা যেন পূর্ণাঙ্গ রূপ আমরা দিতে পারি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিনের পর শুরু হয়েছে সিউড়ির নতুন বাসস্ট্যান্ড তৈরির কাজ, যেটি সিউড়ির 1 নম্বর ব্লকের অন্তর্গত তিলপাড়া পঞ্চায়েতের তিলপাড়া এলাকায় তৈরি হচ্ছে। যেখানে সিউড়ির বর্তমান বাসস্ট্যান্ড রয়েছে সেখানে প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে। দিন দিন গাড়ির বৃদ্ধি যেমন হচ্ছে তেমনি যানজটের সৃষ্টি হচ্ছে। তাই পরিকল্পনা মাফিক জেলা প্রশাসনের পক্ষ থেকে সিউড়ির নতুন বাসস্ট্যান্ড তৈরি করা হচ্ছে তিলপাড়াতে।
আর সেই বাসস্ট্যান্ডের কাজের অগ্রগতি সরজমিনে মাঠে ময়দানে নেমে দেখতে গেলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিউড়ি 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি সহ তৃণমূলের নেতৃত্বরা। যেখানে দিন সিউড়ি বিধানসভার বিধায়ক পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি জানান, স্বপ্নের প্রকল্প সিউড়ির বুকে। সিউড়িতে যে যানজট কমানো দরকার আছে, বাস বাড়ছে, যানবাহন বাড়ছে। বর্তমানে যিনি ডিএম আছেন, তৎকালীন আমি সভাধিপতি ছিলাম, তখন পরিবহন মন্ত্রীর কাছে আমরা একসাথে সবাই মিলে গিয়ে সিউড়ির বাস স্ট্যান্ডের ব্যাপারে বলেছিলাম। এদিন তিনি আরও জানান, আজকে এসেছি, এটা আমাদের অনেক স্বপ্নের প্রকল্প। সিউড়ির বুকে যে যানজট সেটা কমানো দরকার আছে, বাস বাড়ছে, যানবাহন বাড়ছে। তো এটা আমাদের দীর্ঘদিনের এই পরিকল্পনা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দরবার করেছিলাম এবং আমাদের বর্তমানে যিনি ডিএম আছেন বা আমি সেই সময় সভাধিপতিও ছিলাম, পরিবহন মন্ত্রীর কাছে আমরা একসাথে সবাই মিলে গিয়ে সিউড়ির বাস স্ট্যান্ডের ব্যাপারে আমরা বলেছিলাম চিন্তাভাবনা, এবং এখানে জায়গা আছে, জায়গার ব্যবস্থা হয়ে যাবে। তো মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং দীর্ঘদিন এটা আগেই আমাদের পরিবহন দপ্তরের তরফ থেকে ভিজিট হয়েছে, আমি সেখানেও ছিলাম, আমাদের মাননীয় তখন ডিএম সাহেবও ছিলেন। সুতরাং সেটা আমাদের স্বপ্নটা সফল হতে চলেছে। কাজ শুরু হয়েছে। মমতা ব্যানার্জির কাছে আমরা সিউড়ির ব্যাপারে আরও কিছু প্রকল্প বলেছি, এটা ছাড়াও। তো তিনি সেটাকে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন এবং এই বাস স্ট্যান্ড হয়ে গেলে এখানকার মানুষের অনেক সুবিধা হবে, এলাকার উন্নয়নটা আরও বেশি হবে, অনেক মানুষ এখানে কর্মক্ষম হবে। সুতরাং এটা একটা আমাদের কাছে বড় একটা প্রজেক্ট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। রাজ্য সরকারের বন মহোৎসব অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন উদ্বোধক ও প্রধান অতিথি। সেই নিয়েই আক্ষেপ প্রকাশ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। রাজ্য জুড়ে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, আর সেই মতো আজ সোমবার 15 জুলাই শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা পঞ্চায়েতের বেঙ্গুটিয়াতে রাজ্য সরকারের বন মহোৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলায় প্রথম ও একমাত্র এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো অরণ্য সপ্তাহ। সেখানে উদ্বোধক হিসেবে নাম ছিল বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। তার সাথে প্রধান অতিথি ছিলেন রামপুরহাটের বিধায়ক তথা বিধানসভার ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়। এছাড়াও লাভপুরের বিধায়ক তথা জেলার মেন্টর অভিজিৎ সিনহা ও সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরীও আমন্ত্রিত ছিলেন। কিন্তু সরকারি এই অনুষ্ঠানে একসাথে অনুপস্থিত থাকলেন তারা সকলেই। বিশেষ করে উদ্বোধক ছাড়াই এদিনের অনুষ্ঠান উদ্বোধন হয়, সেই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, হয়তো সম্মানীয় আমন্ত্রিতরা বিশেষ কাজের জন্য আসতে পারেননি, তবে তাদের সরকারি অনুষ্ঠানে উপস্থিত থাকা প্রয়োজন ছিল। স্বাভাবিকভাবে ঘটনার পরেই জেলা তৃণমূলের উচ্চ নেতৃত্বের সঙ্গে কাজল শেখের দূরত্বের বিষয়টি সামনে এসেছে। এই বন মহোৎসবে বৃক্ষরোপণ ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ, বোলপুরের সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, SDPO রিকি আগরওয়াল, বীরভূম জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্রীমতী বন্দনা শাহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, কি বলবেন? দেখুন, এই যে এটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্য জুড়ে এই বন মহোৎসব উৎসবটা পালন হচ্ছে। সর্বত আমাদের বীরভূম জেলার যারা বন দপ্তরের আধিকারিক আছেন তাদের তত্ত্বাবধানে আজকে আমাদের নানুর বিধানসভার কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতে এই অনুষ্ঠানটা উদযাপন হলো। এবং আমরা বিগত দিনে যে বন কাটা বা গাছ কাটা এইসব বিষয়গুলো থেকে মানুষকে দূরে থাকার জন্য বলেছি, এবং আগামী দিনে একটা সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে আমাদের গাছ লাগাতে হবে, মানুষের প্রাণ বাঁচাতে হবে। একটা গাছ লাগান, একটা প্রাণ বাঁচান, এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটা করলাম। এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন, এবং তার উদ্যোগে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে গাছ বিতরণ অনুষ্ঠান চালু হবে, এবং প্রত্যেকটি মানুষকে সেই গাছগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা আজকের মঞ্চ থেকে অনুরোধ জানাবো। ওইটা সেটের একটি গাছ একটি একটা সেটের ওটা সেটা চলে যাবে। এই কোন তাকে নেই বলতে
হাতটা ছেড়ে দিন আপনি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বাড়ির জানলা দিয়ে প্রায় লক্ষ টাকার সোনার অলংকার চুরির অভিযোগ দুবরাজপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডে। আজ সোমবার 15 জুলাই সকালবেলায় মেয়েকে তার শ্বশুর বাড়িতে রাখতে যাওয়ার কথা, সেই কারণে রাতেই সমস্ত কিছু গুছিয়ে রাখা ছিল। মেয়ের সমস্ত অলংকার একটি ভ্যানিটি ব্যাগে ভরে চেয়ারে রেখে মধ্যরাতে ঘুমোতে যান বাড়ির সকলে। ভোরবেলায় ঘুম থেকে অলংকার ভর্তি ব্যাগ দেখতে না পেয়ে আঁতকে ওঠে মেয়ে লক্ষ্মী বাউরি। খোঁজ করতে দেখা যায় বাড়ির পেছনে তাদের এক আত্মীয়ের নবনির্মিত বাড়িতে অলংকারের বাক্স ব্যাগ ছড়িয়ে ছিটে পড়ে রয়েছে, অলংকার নেই। লক্ষ্মী বাউরির মা কনক বাউরি জানিয়েছেন, মেয়ের সন্তান হওয়ার পর বাপের বাড়িতেই ছিল। আজ সোমবার মেয়েকে তার শ্বশুর বাড়িতে দিতে যাওয়ার কথা, তাই সব কিছু গুছিয়ে রেখেছিলেন তারা। মেয়ের সোনার অলংকারগুলি একটি ভ্যানিটি ব্যাগে ভরে শোয়ার ঘরে একটি চেয়ারের উপর রেখেছিলেন পরের দিন যাবে বলে। এদিন লক্ষ্মী বাউরির মা কনক বাউরি আরও জানান, আমরা মেয়ে ঘরে শুয়েছিল, আমি এইখানে ছিলাম নিচে শুয়ে থেকে আমি বাড়ি 4টার সময় বাড়ি গেলাম, নিয়ে মেয়ে উঠে দেখছে তো বলছে মা ব্যাগটা, তো বললাম যে ব্যাগটা তো কোথায় রেখেছি, বলছে আমি চেয়ারে রেখেছি। তখন মেয়ে বলছে যে মা ব্যাগটা নাই খুঁজে করছিলাম, দেখলাম মেয়ে দেখলে যে জানলা যখন খোলা আছে তাহলে নিশ্চয়ই কি জানলা থেকে আমার এইদিকে থেকে ব্যাগটা কেউ নিয়ে চলে গেল। মেয়ে সোজা চলে গেল ওইদিকে টর্চ নিয়ে হ্যাঁ ওইদিকে নিয়ে চলে গেল। নিয়ে ওইখানে যেই দেখছি যে ব্যাগটা, তখন ওইখানে যে মেয়েটা আমার পাটাস খেয়েছে, তখন বলছে মা আমার এইখানে ব্যাগটা পড়েছে। আমি গেলাম, যেই দেখছি হ্যাঁ ব্যাগ পড়ি ওইখানে, সব কিছু ঢেলে নিয়েছে, খালি বাক্সগুলো ফেলে দিয়েছে। আমি আবার এই ব্যাগটাকে যেই কুড়িয়ে দিয়ে এলাম। হ্যাঁ, আর মেয়ে খুব পাটাস খেয়েছে ওইখানে যেয়ে। ওই ব্যাগের মধ্যে কি কি ছিল? 2টো কানের ছিল সোনার, 2টো আংটি সোনার, একটি গলার সোনার চেন, আর 2টো রূপোর চেন, আর একটি নাকের। এবারে ধরো মেয়ে তো ছোট মেয়ে, ধরো ভোরবেলাতে মেয়েকে রাখতে যাবো শ্বশুর বাড়ি, ধরো এতদিন থেকে আছে, বাচ্চা হয়ে ছিল আমার বাড়িতেই। আমি ভোরবেলাতে যাবো, ট্রেন ধরবো, তো মেয়ে বলে মা সামনে রাখি, যে পরে চলে যাব। এইভাবে বাড়ি করে মেয়েটা রেখেছি। না, মেয়ে যখন ভোর 4টার সময় আমি উঠে বার গেলাম, বলছে মা তুমি বার গেছিলে, তো গেটটা খোলা গেলাম, মানে বাবা আমি এখন উঠলাম, নিয়ে এসে দেখছি বলছে আমার ব্যাগ গো, তখন থেকেই তদন্ত 4টে থেকে। মানে কিভাবে বুঝতে পারলেন যে চুরি হয়ে গেছে বা খোয়া গেছে? মানে ব্যাগটা যখন ছিল না, ব্যাগটা এখানে ছিল না, নিয়ে তখন বলছে আমার ব্যাগটা কই, এইখানে আমি এই চেয়ারে রেখেছি। মেয়ে বলছে চেয়ারে রেখেছি। তা মানে কেন চেয়ারে রাখলি বাবা? তো বলছে আমি চেয়ারে রেখেছি। না, তো অন্যখানে কোথাও রেখেছিস, বাড়িতে কোচাকুচি দেখছি। মেয়ে কিন্তু সন্ধ্যাছে যে আমার জানলাটা খোলা রয়েছে, যে মেয়ে সোজা চলে গেল ওই দিকটা খুঁজতে যেই দেখছি তো ওই ঘরটাতে পড়ে রয়েছে ব্যাগটা। সব কিছু নিয়ে নিচ্ছে, বাক্সগুলো সোনার আংটি কানের গুলো সব নিয়ে নিচ্ছে, খালি বাক্সগুলো ফেলে দিচ্ছে, ব্যাগটা ফেলে দিচ্ছে। সোনার অলংকার ছাড়া আর কিছু চুরি গেছে? না, ওই কটাই ছিল আমার। টাকা ছিল তো ওই টাকার ব্যাগটা তো আবার লেই নাই, সাইডে টাকা ছিল 5,000 টাকা, ওটাও লেই নাই। হ্যাঁ গিয়েছিলাম, অভিযোগ করে এসেছি। পুলিশ এসেছিল? না, আসে না, আসবে বলেছে। আপনার নাম? কনক বাউরি। অন্যদিকে বাড়ির পেছনে পড়ে রয়েছে একটি আকসি, যা দিয়ে গয়নার ব্যাগ বের করা হয়েছিল বলে অনুমান বাড়ির সদস্যদের। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। মেয়ে লক্ষ্মী বাউরি জানান, 7 মাস আগে বাপের বাড়িতে এসেছিলাম বাচ্চা হতে, সমস্ত গয়না বাক্সতে রাখা ছিল, তবে তার অনুমান বাড়ির লোক এই চুরি করেছে। এদিন তিনি আরও জানান,
গয়নাগুলো ছিল বাক্স থেকে আমি বার করলাম। আমি নিজে শ্বশুরবাড়ি যাব বলে পড়ে দিয়ে ব্যাগের মধ্যে রেখেছিলাম, রেখে ঘুমিয়েছিলাম। সব ভোরে উঠে দেখি ব্যাগটাও নেই, আমার গয়নাগুলোও নেই, দেখি ব্যাগ ওদিকে পড়ে আছে। কোন দিকে পড়ে আছে? পাশের বাড়িতে পড়ে আছে। বাড়ির পিছন দিকে? বাড়ির পিছনটা। কি কি ছিল বলছিলেন? একটা গলার হার সোনার, দুজোড়া কানের সোনার, দুটো আংটি সোনার, একটা সোনা নাকের আর দুটো রূপোর চেন। কত মূল্য হবে এটা? এটা 1.5 লাখ 2 লাখ টাকার কাছাকাছি। আপনি কি এখানে থাকতেন? আমি এখানেই এসেছি, 7 মাস থেকে আমি এখানেই থাকছি। কেন? আমি বাচ্চা হতে এসেছিলাম। হ্যাঁ, তারপর আজকে আমি বাড়ি যেতাম, শ্রাবণ মাসে আমার মেয়ের অন্নপ্রাশন বলে, দিয়ে এরকম ঘটনা আজকেই ঘটে গেল ভোরে। গয়নাগুলো আলাদা জায়গায় রাখা ছিল? গয়নাগুলো আলাদা জায়গায় ওই ব্যাগে রাখা ছিল। ওখান থেকে অন্য জায়গায় ছিল, অন্য জায়গা থেকে বার করে ব্যাগে করে চেয়ারে রেখেছিলাম, যে তাড়াহুড়োর মধ্যে সকালে ওই জন্য বার করে রেখেছিলাম। মানে আজকে যাবেন বলেই বার করে রেখেছিলেন? হ্যাঁ, আজকে যাবো বলে আমি বার করে রেখেছিলাম। কোথায় বিয়ে হয়েছে আপনার? শিদুলি। এইগুলো আমার মা আমাকে দিয়েছিল বিয়ের সময়, আমার বরকে আংটি, আমার দাদু দিয়েছিল কানের আমাকে, আর বাকি আমাকে আমার ননদ দিয়েছিল। মানে আমার শাশুড়ি মা পরিয়ে দিয়েছিল, আমার শাশুড়ি মা তো এখন নেই, তাই আমার ননদ আমাকে হাতে তুলে গলার হার, কানের আংটি দিয়েছিল। বাইরের লোকে তো নেবে না, নিলে ঘরের লোকেই নেবে, আশেপাশের লোকেই নেবে। বাইরের লোক তো জানবে না যে আমি সোনা রেখেছি বা আমি আজকে বাড়ি যাব। ঘরের লোকেই নেবে, তাছাড়া কে নেবে ঘরের লোক ছাড়া? কি চাইছেন আপনি এখন? আমি চাইছি আমার সোনাগুলো যাতে ফেরত পাই আমি, তাহলে ভালো হয়। তাছাড়া তো আমাকে শ্বশুরবাড়ির লোকে কথা শোনাবে। আপনার নামটা? নাম লক্ষ্মী বাউরি। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজ সোমবার 15 জুলাই ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি ও বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এবং রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতন ও ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সহযোগিতায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের নিয়ে গঠিত অ্যাচিভার্স অর্গানাইজেশন নামক সংগঠন একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে বোলপুর রোটারি ভবনে। এই শিবিরে 35 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যাদের সবাই প্রায় প্রথম রক্তদাতা। সংগঠনের তরফ থেকে প্রত্যেক রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও চারাগাছ। অনুষ্ঠানে প্রধান অতিথিরূপে উপস্থিত ছিলেন শিক্ষা সত্ত্বের শিক্ষিকা তমালী মজুমদার এবং প্রাক্তন শিক্ষিকা মিতালি দে সরকার। উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক এবং ইনার হুইল ক্লাব অফ শান্তিনিকেতনের সভাপতি সোমা সিংহ। রক্ত সংগ্রহ করে সিউড়ি ব্লাড সেন্টার আয়োজক সংস্থার পক্ষে কার্তিক অধিকারী ও কুন্তন চ্যাটার্জি বলেন, এটাই আমাদের প্রথম শিবির এবং ভবিষ্যতে আরও শিবির করার ইচ্ছা রইল। এই শিবিরে উল্লেখযোগ্যভাবে কার্তিক অধিকারী বিশেষভাবে সক্ষম হয়েও নিজেই প্রথম রক্তদান করে সকলকে উৎসাহিত করেন। এদিন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক জানান, আজকে রক্তদান শিবির নিয়ে কী বলবেন? দেখুন, আপনারা জানেন যে একটা গ্রীষ্মকালীন রক্ত সংকট ছিল এবং সেই রক্ত সংকট মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই একটা করে শিবির করা হচ্ছে এবং এই শিবিরের কথা যখন সোশ্যাল মিডিয়ায় আমরা প্রচার করি তখন বিভিন্ন ধরনের মানুষ এগিয়ে আসে। একটা অভিনব উদ্যোগ দেখলাম, আজকে কিছু ছাত্রছাত্রী আজকে এই শিবিরের উদ্যোক্তা, বিশেষ করে বিশ্বভারতীর কিছু প্রাক্তন বর্তমান ছাত্র মিলে ওরা একটা অর্গানাইজেশন তৈরি করছে অ্যাচিভার্স। সেই অর্গানাইজেশনের মাধ্যমে ওরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করে তারা এই রক্তদানের গুরুত্ব নিজেরা বুঝতে পেরে তারা এগিয়ে এসছে স্বেচ্ছায় রক্তদান শিবির করতে। তো আমরা সাহায্য করেছি এই ব্যাপারে কারণ তারা প্রত্যেকেই খুব ছোট এবং প্রথম রক্তদাতা। বিশেষ করে আমরা যারা স্বেচ্ছায় রক্তদান নিয়ে কাজ করি, রক্তদান আন্দোলনের সাথে যারা যুক্ত আছি, আমরা মনে করি কলেজ ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের যদি প্রথমেই আমরা এ বিষয়ে শিক্ষা দিতে পারি তাহলে সেটা একটা অভিনব উদ্যোগ হবে এবং পরবর্তীকালে এটা খুব দীর্ঘমেয়াদী রক্তদান আন্দোলন হবে। এখানে গুরুদেবের জায়গা, আমি নিজে যেহেতু এখানে পড়াশোনা করেছি শান্তিনিকেতন বিশ্বভারতী, সেখানকার ছাত্রছাত্রীরা এই মহৎ কাজটা যে মনের মধ্যে গেঁথে নিয়েছে নিজেরাই এবং সেই কাজটা করার জন্য একটা পরিকল্পনা করেছে, সেই পরিকল্পনাটা রূপায়ণ করেছে তাদের মাধ্যমে।
বিশেষ করে এই যে সংগঠনে কিছু বিশেষভাবে সক্ষম ব্যক্তি, ব্লাইন্ড ছাত্ররাও রয়েছে। তাদের মধ্যে যিনি সম্পাদক আছেন কার্তিক অধিকারী, তিনি নিজেই স্বেচ্ছায় রক্তদান দিয়ে অন্যদের অনুপ্রাণিত করেছেন। এছাড়াও সব অল্পবয়স্ক ছেলেমেয়ে খুব সুন্দরভাবে এখানে শিবির হয়েছে এবং ওরা 40 জন টার্গেট করেছিল, 40 জনই এখানে হাজির হয়েছিল, 2-4 জন একটু বাতিল হয়েছে, বাকি প্রায় সকলেই রক্তদান করেছে এবং সিউড়ি ব্লাড সেন্টারে রক্ত সংগ্রহ করেছে এবং অনেক থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার রোগী, ডায়ালিসিস পেশেন্ট, তাদের এই রক্তটা ভালো কাজে লাগবে। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। কারবালা প্রান্তর ইমাম হোসেনের মাজারের আদলে মহরমের তাজিয়া তৈরি করতে ব্যস্ত দুবরাজপুরের ইসলামপুরের তাজিয়া শিল্পীরা। দুদিন পেরোলেই মহরম। এই মহরম মাস হচ্ছে হিজরি সনের আরবি মাসের প্রথম মাস। 10ই মহরম কারাবালার মরুপ্রান্তর এই ঈদ বাহিনী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামের দহিত্র ইমাম হোসেনকে চক্রান্ত করে হত্যা করে। এই দিনটিকে স্মরণ করে সারা বিশ্বে মহরম পালন করা হয়। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের ইসলামপুর ঠান্ডা আস্তানায় তাজিয়া তৈরি করতে ব্যস্ত তাজিয়া শিল্পীরা। যদিও বা এরা প্রত্যেকে বিভিন্ন কাজের সাথে যুক্ত, কেউ অফিসে কাজ করেন তো কেউ রাজমিস্ত্রি, আবার কেউ গ্যারেজ মিস্ত্রিও, কিন্তু প্রত্যেকের মধ্যে শিল্পী সত্তা রয়েছে। শুধুমাত্র মহরম 10 থেকে 12 দিন আগে থেকেই ছুটি নিয়ে তাজিয়া তৈরি করছেন। তাজিয়া তৈরিতে রাঠের যে কাঠামো তৈরি করছেন তিনি হলেন কাঠমিস্ত্রি শেখ নূর হোসেন। তাছাড়াও তাজিয়া শিল্পী শেখ মুকুলের তত্ত্বাবধানে শেখ নসিব, শেখ হামু, শেখ মনোজ, শেখ সুমুল, শেখ রবিউল, শেখ রুহুল সহ ইসলামপুরের ঠান্ডা আস্তানায় অন্যান্য সদস্যরা তাজিয়া তৈরিতে সহযোগিতা করছেন। কারবালা প্রান্তর ইমাম হোসেনের মাজারের আদলে তাজিয়া তৈরিতে সোনালী রঙের কাঁচের ফাইবার, লেস ইত্যাদি উপকরণ লাগানো হচ্ছে। তাছাড়া বিভিন্ন রকম আলোকসজ্জায় সজ্জিত করা হবে এই তাজিয়া। এটা দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় করেন। উল্লেখ্য, প্রতি বছর ইসলামপুরের বিভিন্ন পাড়া থেকে 16 থেকে 18টা তাজিয়া বের হয়। তাজিয়া শিল্পী শেখ নসিব বলেন, আমরা এই আস্তানার তাজিয়া বন্ধুবান্ধব মিলে তৈরি করি। প্রতি বছর নতুন চমক দেওয়ার চেষ্টা করি। তবে এই তাজিয়া তৈরি করতে আমরা কোনো পারিশ্রমিক নিই না। এই তাজিয়া তৈরিতে প্রায় 34,000 টাকা খরচ হয়েছে। সমস্ত খরচ ইসলামপুর মাছপাড়া 10 বহন করে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।